আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। ভারত 12টা নিউক্লিয়ার ওয়ারহেড যোগ করলো নিউক্লিয়ার সাবমেরিনের সঙ্গে। নিউক্লিয়ার ওয়ারহেড, এই ওয়ারহেড কিন্তু আমাদের ট্রায়াডে রয়েছে। ট্রায়াড বলতে আপনার যুদ্ধ জাহাজে রয়েছে এবং যত যুদ্ধের প্লেন রয়েছে সেগুলোতে রয়েছে। এইবার সাবমেরিনে আমাদের তো মিসাইল ছিল, কিন্তু ওয়ারহেড লাগানো ছিল না। এবার দুটো জাহাজে সাবমেরিনে, নিউক্লিয়ার সাবমেরিনে, একটা হচ্ছে আরিহান্ত আর আরিঘাত, আরিহান্ত আর আরিঘাত, এই দুটোতে ছটা করে ওয়ারহেড লাগানো আছে। তার মানে যে ট্রায়াড হয়ে গেল। সমুদ্রের নিচে, সমুদ্রের ওপরিভাগে এবং আকাশপথে, স্থল বাহিনীর কাছে তো আছেই। এখন এটা কি বিরাট যুদ্ধের পরিকল্পনা? এই প্রশ্নটা উঠেছে। নইলে ওয়ারহেড জোড়া খুব সাধারণ ব্যাপার নয়। আপনাদের মনে থাকতে পারে দিন 20 আগে, 3 সপ্তাহ হবে, দিন 20 আগে আসিম মুনির, পাকিস্তানের আসিম মুনির, তিনি একটা হুঙ্কার দিয়েছিলেন যে দরকার হলে আমরা পরমাণু মারব এবং পূর্ব থেকে পশ্চিম অবধি সর্বত্র মারব। এর মধ্যে বাংলাদেশকেও টেনেছে। এখন দেখুন, এই যে নিউক্লিয়ার ওয়ারহেড লাগানো যে মিসাইল, সে তো আর বাংলাদেশের জন্য নয়। বাংলাদেশে এমনি 4টে মিসাইল মারলেই শেষ হয়ে যাবে, বাংলাদেশে মিসাইল মারবেও না। বাংলাদেশে যা করবে, ওই পাকিস্তানের সঙ্গে সঙ্গে বাংলাদেশকে আচ্ছা করে ঠেঙাবে। এটা হচ্ছে ভারতের পরিকল্পনা। কোনো বড় সংঘর্ষে যাবে না, ঠেঙাবে, প্রচুর ঠেঙাবে। তো যাই হোক, এখন এই যে পাকিস্তান, তার হুঙ্কার এবং বাংলাদেশের সঙ্গে আমেরিকার যে সামুদ্রিক চুক্তি হয়েছে বন্দরের, চট্টগ্রাম বন্দরে জাহাজ ফেরানো নিয়ে, আমি বহুবার বলেছি যে আগে বঙ্গোপসাগরে জলে আসুক ভারত মহাসাগর ছেড়ে, তখন দেখা যাবে। আপনারা আরো মনে থাকতে পারে যে প্রায় মাস 6 আগে ভারত নোটাম জারি করে একটা মিসাইল টেস্ট করেছিল। 8000 পাল্লার বলা হয়েছিল, 8000 কিলোমিটার, কিন্তু কেউ তো সঠিকটা বলে না। 10,000ও হতে পারে, 12,000ও হতে পারে, কিন্তু 8000 ভারত বলেছিল। 8000 না 10,000 এরকম বলেছিল। এখন যদি বঙ্গোপসাগরে যদি আমেরিকা ঢোকে, আমেরিকাকে তো বিশ্বাস নেই, ওই এক হাত পায়ে দেবে, এক হাত গলায় দেবে। এই বন্ধুত্বের চিঠি পাঠাচ্ছে, আবার সঙ্গে সঙ্গে যুদ্ধ জাহাজ বঙ্গোপসাগরে পাঠাচ্ছে, যার জন্য মোদিজি ওনার সঙ্গে কথা বলেন না, বিশেষ ওনাকে পাত্তাও দেন না। তুই আগে ঢোক, তারপরে দেখছি। এটাও একটা মেসেজিং হতে পারে যে তুমি যদি বঙ্গোপসাগরের বুকে যদি তুমি তরি ভেড়াও, তাহলে তোমার কিন্তু কষ্ট আছে। ভারতের একটা রাগ রয়েছে, কারণ ওই ইরানের ওখানে ওমান থেকে ঢোকার মুখে ওইখানে কিন্তু ভারতীয় জাহাজকে, একটা বাণিজ্যিক জাহাজ, যুদ্ধ জাহাজ নয়, বাণিজ্যিক জাহাজে মিসাইল মেরে দিয়েছিল। তাতে 130 জন মারা গিয়েছিল। ভারত সেটা বলেনি, বারবার কমিউনিকেট করা হয়েছে এটা হচ্ছে বাণিজ্যিক জাহাজ
এতে বিভিন্ন পণ্য রয়েছে, তেল নেই। আমাদের হরমোজ প্রণালী ক্রস করতে দেওয়া হোক। বা আমেরিকা বলছে যে আমরা কোনো বার্তা পাইনি, এদিকে আমাদের ট্রান্সক্রিপ্টে রয়েছে সমস্ত বার্তা ওরা রিসিভ করেছে। তার মানে জেনে শুনে ইচ্ছে করে একটা পণ্যবাহী জাহাজকে অ্যাটাক করে নিজের বাহাদুরি দেখালে। তুমি কত বড় বাহাদুর! এই যে শোনা যাচ্ছে না, একটা বৈঠক হবে জেনেভাতে না কোথায়, ইউরোপের কোথায়, শান্তির বৈঠক। ইরান বলছে আমি এরকম কিছু জানি না। ট্রাম্প একদিকে বৈঠকের কথা, শান্তির বাণী কথা বলে, তারপরের দিনে গিয়ে বোমা ফেলে। দুমুখো সাপ। এখন ভারত আরো টাইট করে অবস্থায় বসে গেছে, না বাংলাদেশকে সাহায্য করতে দেবে না পাকিস্তানকে সাহায্য করতে দেবে। আর RIC কে বড় ভয়, খুব ভয়। পুতিন এর মধ্যে আপনাদের বলেছিলাম, বেজিং এর সঙ্গে কথাবার্তা বলে, জিনপিং এর সঙ্গে কথাবার্তা বলে, মোদির সঙ্গে কথাবার্তা বলেছেন, এবং মোদি সম্ভবত একবার বেজিং যাবেন, অথবা শি জিনপিং একবার ভারতে আসবেন। মানে পুতিনকে সঙ্গে দুই দেশের রাষ্ট্রনায়ক, দুই প্রেসিডেন্ট ভারতে আসবেন RICর গঠন নিয়ে। এটাও ভারত আমেরিকার একটা মাথা ব্যথার অন্যতম কারণ। RIC গঠন যদি হয়ে যায়, ইরানকে সঙ্গে যদি নিয়ে নেয়, বাংলাদেশকে সঙ্গে যদি নিয়ে নেয়, তাহলে একেবারে আমেরিকা পুরো আলাদা হয়ে যাবে। আমেরিকা পুরো চাপে পড়ে যাবে। কারণ এশিয়ার আর কোনো দেশ নেই, কারণ মায়ানমার কিন্তু ভারতের সঙ্গে আছে, মনে রাখতে হবে। এশিয়ার আর কোনো দেশ নেই, সেই কাম্বোডিয়া থেকে আপনি থাইল্যান্ড বলুন, আর বলুন কি বলে ভিয়েতনাম বলুন, কেউ কিন্তু এই তিনটে দেশের প্রভাবের বাইরে নয়। সবাই এই তিনটে দেশের প্রভাবের মধ্যেই রয়েছে। সুতরাং এই তিনটে দেশের বাইরে গিয়ে কোনো কিছু করবে সেটা কিন্তু সম্ভব নয়। ফলে দক্ষিণ পূর্ব এশিয়া এবং পশ্চিম এশিয়া, অর্থাৎ ইরান, আমেরিকার হাতছাড়া হবে। মানে সে রেড সি ছেড়ে, রেড সিতেও সে নিরাপদ নয়, ওখানে হুতি আর হামাস বসে আছে। কাউকেই এখন নিশ্চিহ্ন করতে পারেনি কিন্তু ইসরায়েল রোজ দাবি করে যাচ্ছে ও মেরে যাচ্ছে, কিন্তু হুতি হামাস কাউকে কিন্তু নিশ্চিহ্ন করতে পারেনি। গাজা উনি অর্ধেকের বেশি ধ্বংস করে দিয়েছে, সাধারণ মানুষ মেরেছেন। কিছু জঙ্গি নিশ্চয়ই মারা গেছে, অবশ্যই মারা গেছে, কিন্তু যে উদ্দেশ্যে উনি করেছেন সেই উদ্দেশ্য কিন্তু এখনো সফল হয়নি। আর এত বছর স্যাংশনের পর ইরান যদি বেঁচে থাকে, একটা প্রাচীন সভ্যতা, বলেছি না বারবার, একটা প্রাচীন সভ্যতা যদি বেঁচে থাকে, তাহলে পরে তাকে শেষ করা কিন্তু খুব মুশকিল। কারণ তার পেছনে তিনটে বৃহৎ শক্তি রয়েছে, রাশিয়া রয়েছে, চীন রয়েছে, এবং পরোক্ষে ভারত রয়েছে। আমেরিকা কত সাপোর্ট দেবে? তাকে ইসরায়েলকে সাপোর্ট দিতে হচ্ছে, তাকে 6টা OIC কান্ট্রিকে সাপোর্ট দিতে হচ্ছে, যারা উপসাগরীয় দেশগুলো, সে দুবাই থেকে বাহরিন পর্যন্ত সব কত সাপোর্ট দেবে? বাজেটারি সারপ্লাস তো এখন আর হচ্ছে না, এখন তো বাজেট তো মাইনাসে চলে গিয়েছে। এবার বলি আপনার আমেরিকার ধারের কথা। আমেরিকার ধার 42 ট্রিলিয়নে পৌঁছে গেছে। আমি বলেছিলাম কোনো রকমে 1.5-2 বছর টেনে দিন, 42-43 তো পৌঁছে যাবেই। আজকের কাগজেই বেরিয়েছে 42 ট্রিলিয়ন ধার পৌঁছে গেছে। প্রতি 9 মাস অন্তর 1 ট্রিলিয়ন করে ধার বাড়ছে। ডলার চাপাচ্ছে, নিজে ডলার চাপাচ্ছে। আর ভারত কি করেছে? আমি আগেও একটা ভিডিও করেছিলাম, ভারত টাকার অবমূল্যায়ন করছে। এখন নামতে ডলারকে 95 টাকায় করে ফেলেছে ডলার, এটা 100 টাকায় নিয়ে যাবে। কিন্তু আসলে কিন্তু সেই 84 টাকাই আছে। এই যে 16 টাকা এক্সট্রা হবে না, সেই টাকাটা আর কি মার্কেটে বার করবে না, সেই টাকাটা পুরোপুরি যাবে অস্ত্র কেনা
এবং সংস্কার পদ্ধতিতে। ফলে এই যে কূটনৈতিক জটিল খেলা শুরু হয়েছে, তার মধ্যে সব থেকে বেশি চাপে পড়বে এই বাংলাদেশ নামক ছোট রাষ্ট্রটি, যার না আছে সৈন্যবল, না আছে অস্ত্রবল, না আছে আপনার অর্থনৈতিক শক্তি, কিন্তু মুখে মারিতম জগৎ, মুখে এমন বড় বড় কথা বলবে। যদি ভারত বাংলাদেশকে যদি আক্রমণ করে, জানবেন সেটা একটা অসম যুদ্ধ হবে। পাকিস্তানের সেনাবাহিনীকে হারাতে 13 দিন সময় লেগেছিল, যদিও সাপোর্ট ছিল মুক্তিযোদ্ধাদের। মুক্তিযোদ্ধার সাপোর্ট যদি মুক্তিযোদ্ধাদের না থাকতো, তাহলে তো ব্যাকআপ লাইন তো কেটে দিয়েছিল, আকাশপথ বন্ধ করে, জাহাজ চলাচল বন্ধ করে। তাহলে 13 দিনের জায়গায় 26 দিন হতো, স্যারেন্ডার তো করতেই হতো। আর আজকের দিনে মুক্তিযোদ্ধা বলে কিছু নেই বাংলাদেশে। দেশপ্রেমিক যারা, তাদেরকে সমস্ত শুলে চড়িয়ে দিয়েছে আর নইলে জেলে পুরে দিয়েছে। আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে দেশদ্রোহী, আর সব হচ্ছে দেশকে বেচার ধান্দায় রয়েছে, যে আর টাকা কামানোর ধান্দায় রয়েছে। তাই এদের প্রচুর ঠ্যাঙানি হবে। যুদ্ধ ভারত করবে না, কিন্তু ঠ্যাঙাবে। যুদ্ধ করলে সেটা অশুভ যুদ্ধ হবে, ভারতের পক্ষে সেটা লজ্জাকর যে বাংলাদেশের মধ্যে একটা ছোট রাষ্ট্রকে যুদ্ধে জড়িয়ে দিল। সেটা ভারত করবে না, মারবে পাকিস্তানকে, মারবে আমেরিকাকে। ভারত অত কাঁচা খেলোয়াড় না। সুতরাং আপনারা যা করছেন আপনারা করুন, তার ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ। ওই একদিন গুলি চলতো, মানে হুঙ্কার দিয়ে দিতে গুলি চালানোর কথা বললেন কেন? এখন তো চালানোর কথা বলছে। যেদিনকে দুম করে চালিয়ে দেবে না, সেদিনকে দেখবেন দুধদার করে পালাচ্ছে একেবারে। ওই ভারতের চাষিদের ক্ষেত থেকে ফসল তুলে নাচতে নাচতে যাওয়া 1 টাকাও ধারে কাছে পাওয়া যাবে না। আমি পরিশেষে বলবো, বাংলাদেশ যদি শোধরায় তো শোধরাগ, আর যদি ভালো কথায় শোধরায় না শোধরায়। আর মোদিজি একটা কথা কিন্তু অফ সিঁদুরে বলেছিলেন, সিঁদুরের পরে, পায়েলগাঁওয়ের পর, যে ভাষা বোঝে আমি সেই ভাষাতেই তাকে জবাব দেবো। এই বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু সেটা প্রযোজ্য। বাংলাদেশ যে ভাষা বোঝে, বাংলাদেশকে সেই ভাষাতেই ভারত জবাব দেবে। অনেক চেষ্টা করা হয়েছে, অনেক ভালো করার চেষ্টা করা হয়েছে, কিন্তু কুত্তার লেজ কখনো সিধা হবে না। এটা হচ্ছে চৈত্র মাসে গরু মরলে যেরকম বউরা মা ডাকে, এই অবস্থা এনসিপির সেই অবস্থা আর কি। কারণ আপনি দেখেন, তারা পলিটিক্যালি পরাজিত, বিএনপিকে ফেলানোর ক্ষমতা তাদের নাই। যদি বিএনপিকে কেউ ফেলে সেটা আওয়ামী লীগ, এর ঐতিহাসিকভাবেই প্রমাণিত। জামাতের ওই ক্ষমতা নেই। দেখেন একটা বিষয় কি, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন পিনাকি ইলিয়াসদের ব্যবসা কি ছিল? ভারত বিদ্বেষ। অনেক কথা বলেছে, এই চুক্তি সেই চুক্তি। যখন এনসিপি জামাত ক্ষমতায় ছিল, অর্থাৎ ইউনুস তাদের ওস্তাদ যখন ক্ষমতায় ছিল, তখন কিন্তু একটা প্রমাণও তারা করতে পারেন। এই তৌহিদ হোসেন থেকে শুরু করে রজার রহমান বা এরা তো সবাই ওই ডিপ স্টেট। ওরা কিন্তু দেখাইতে পারে না কোনো চুক্তি। শেখ হাসিনা এমন কোনো চুক্তি করছেন যেটা গোলামির চুক্তি। আমরা আমেরিকার সাথে গোলামির চুক্তি দেখলাম। তো যেহেতু এটা পারে নাই, পাবলিক এখন কিন্তু ভারত বিদ্বেষ ওইভাবে খায় না। স্বাভাবিকভাবে একটা বড় দেশ যদি আপনার প্রতিবেশী হয়, সেই বড় দেশের প্রতি অনেক অভিযোগ থাকে। নেপালিরা কি ইন্ডিয়ারে পছন্দ করে? আমার তো মনে হয় না খুব একটা। মানে এমনি মারামারিতে যাবে না, বাংলাদেশিদের মতো বেকুবরা না ওরা, ওদের আন্দোলনেও এরকম ভাঙচুর করে নাই। কিন্তু ওরা ইন্ডিয়ারে বিষাক্ত বিদ্বেষ ছড়ায় না, কিন্তু কারো কারো ক্ষোভ তো রয়েছে। হ্যাঁ, বড় দেশ, অনেক ক্ষোভ থাকবে তাদের, অনেক অভিযোগ। বড় দেশ তো আপনি দেখবেন যে হ্যাঁ, চীনের সাথে যেহেতু শুধুমাত্র বর্ডার আছে নেপালের, কিন্তু যাতায়াত নাই, কারণ ওটা তো দুর্গম এলাকা। ফলে চীনের সাথে আর আসলে অত কিছু নাই। যেহেতু ইন্ডিয়া যাতায়াত করা যায়, প্রচুর নেপালের ইন্ডিয়া থাকে, প্রচুর ইন্ডিয়ানরা নেপালে থাকে, একটু হয়। বাংলাদেশের সাথে তো বর্ডারটা সিল করা, আপনি চাইলেই ভিসা পাইতেছেন না, অনেক ব্যাপার। ধর্ম একটা বড় ফ্যাক্টর। তো এই জিনিসটা থাকবে। এনসিপি ওটারে ক্যাশ করার চেষ্টা করছে, কারণ তাদের কাছে বিক্রি করার আর কিছু নাই। পক্ষান্তরে তারা কিন্তু তাদের কফিনের শেষ পেরেকটা মারতেছে। যেমন আওয়ামী লীগের লোকজন যখন বিতাড়িত হয়েছে বাংলাদেশ থেকে, পশ্চিমবাংলায় অবস্থান নিছে, ভারতের অন্যান্য রাজ্যে,
ভারতীয়রা কিন্তু সেটাকে খুব একটা অপছন্দ করে নাই। তাদের দেশে আপনি আশ্রয় নিছেন যে কোনো কারণে, টাকা পয়সা নিয়ে যান আর ছাড়া যান, অবশ্যই তারা তাদের টাকা পয়সা ওইখানে তো আর কেউ ফ্রি খাওয়াইতেছে না। তো ভারতীয়রা কিন্তু এমনিতে 1971 এত কোটি মানুষকে আশ্রয় দেয়, তাদের মধ্যে বাংলাদেশি সম্পর্কে একটা নেগেটিভ ধারণা আছে। কিন্তু আপনি শেখ হাসিনার ব্যাপারে দেখেন, তাদের নাগরিকদের দেখেন, তারা কিন্তু আওয়ামী লীগের লোকজনকে অপছন্দ করে না। হোয়াট অ্যাবাউট জামাত শিবির এবং এনসিপি? ওই যে পোলাটা মাহাদি গেছিল না ইন্ডিয়াতে, ওই পর্তুগাল না যে কোন দেশে যাবে, ওরে কিন্তু যখন এই মিশনটা চলে ওরে ডিপোর্ট করানোর, সাধারণ লোকজন অংশগ্রহণ করছে। আমাকে অন্তত না হলে 50 জন বলছে, আমি পাহাড়গঞ্জে থাকি, আমি তো পাবলিক পোস্টে ছিলাম, খালি বলেন কোথায় আছে, আমি নিজে ওরা দোলাই দেবো। এখন দেখেন তাদের উপরে তো চেতা কেন? কোনো আওয়ামী লীগ নেতারা তো খুঁজা এমনকি বাহাউদ্দিন বাহার যে কুমিল্লা নানুয়ার দিকের পারে, তারে মানে ওইখান থেকে ডিপোর্ট করতে গিয়ে দেখলাম কোনো ইন্ডিয়ানকেও বিরুদ্ধে বলতেছে না, অথচ হিন্দুদের উপরে নির্যাতন সে করছে। মানে ব্যাপারটা দাঁড়া কি, ওরা যে আওয়ামী লীগ ফেরার আগেই দেখেন এখন কিন্তু ওরা দিশেহারা। কালকে দেখলাম একটারে কাপড় চোপড় খুলে পিটে দিছে, জুলাই সিডিআই বলতেছে, আরো অনেক জায়গায় দেখছেন জুলাই স্তম্ভ ভেঙে পড়াই দিছে। ওরা যে পালাই যে যাবে সেই জায়গাটা ওরা রাখতেছে না। একটা তো ব্যাকআপ প্ল্যান রাখতে হয়। আচ্ছা ইন্ডিয়ার সাথে এখন তো খারাপ সময়, আগে ইউনুসের সময় মাস্তানি করছে একটা, পাকিস্তান তো উইরা ভাই। এখন ওই আপনি যদি আফগানিস্তানের উদাহরণ দেন, যে আমেরিকা তো তাদের জন্য বিমান দিছে, এখন চাকা ধরে যতজন যাইতে পারে, যেগুলো যাইতে পারবে না চাকা টাকা ধরে পাকিস্তান, তারা কোথায় যাবে? মিয়ানমারের সাথে তো ভালো সম্পর্ক না, ওইখানে তো ওই স্থানীয় উগ্রপন্থীদের সাথে ওদের একটা ক্লাশ আছে। সব মিলে তাদের তো যাওয়ার কোনো জায়গা নেই। কোনো দুর্যোগে আপনি কিন্তু ফ্লাই করতে পারবেন না। খেয়াল করে দেখেন, আওয়ামী লীগ এত প্রভাবশালী, 16 বছর ক্ষমতায় ছিল, তাদের কয়জন ফ্লাই করতে পারছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওরা যে একটু পালায় যায় মানবিক আশ্রয় নেবে, সেটা না হয় রাষ্ট্রীয় সিদ্ধান্ত হয়েছে যে তাদের আশ্রয় দেবে, কিন্তু ওই পর্যন্ত যাওয়ার আগে মানুষই তো পিড়ে মেরে ফেলবে। কারণ এরা তো সবাই মার্কা মার। আপনি নাসির ফাসির যাদের কথাই বলেন, আপনি যদি যতই বলেন আমি রামচন্দ্র বর্মন আমার নাম, দেখা গেল যে আমি জানি না সার্কামসিশন যদি কারো না হয়ে থাকে, বা যদি কোনো কিছু কইরাও দেখায় যে আমি হিন্দু, বিশ্বাস করেন ভাই আমি হিন্দু, কাজ হয় না। ওদের কিন্তু অবস্থা খারাপ, এটা আমি দেখতেছি। তবে ওরা নিজের কফিনে যেহেতু নিজেরাই শেষ পেরেকটা মারতেছে, আমার আপনার সমস্যা কি? ওদের চিৎকারে ভারতের কি হবে? ওদের চিৎকারে ভারতে কেউ আমাদের সাথে যুদ্ধ হয় না। ওদের হাসাহাসি করে, ওদের পাত্তা দেয় না ওইভাবে। ভারতীয়রা একটু চেতে অনেক সময়, কিন্তু আসলে তো এটা কোনো মানে দাঁড়ায় না। ওই বাংকার টাঙ্কার বানায় লাভ কি? ভারতের যদি যুদ্ধ ঘোষণা করে তাহলে এমনি সারেন্ডার করবে বাংলাদেশ, এটা যে কোনো সরকার থাকলে। জামাত ক্ষমতা থাকলেও এই যুদ্ধ করার ক্ষমতা আমাদের ভারতের সাথে নাই। এটা তো মানে অস্বীকার করার কোনো সুযোগই নেই, কোনোভাবেই সুযোগ নেই ভারতের সাথে যুদ্ধ করার। আমাদের দেখেন যাদের পিতৃ পরিচয় নাই তাদের ব্যাপারে আমার আসলে অনুশোচনা আছে, দুঃখ প্রকাশ করি। অনেকেরই ধরেন সন্তান জন্ম দিয়ে ফালাইয়া দেয়, অনেক মানুষ এটা করে। তো যারা আসলে জেনুইন ভিকটিম তাদের ব্যাপারে আমার কিছু নাই, কিন্তু স্বঘোষিত পিতৃ পরিচয়হীন যারা, আজকে এর আব্বাটাকে কালকে ওর আব্বাটাকে, তাদের ব্যাপারে আপনি কি বলবেন? এরা 1971 পাকিস্তানের দালালি করছে এই জামাত, আমেরিকা তাদের পক্ষে ছিল, আজকে আমেরিকার কাছে দেশটা বেচা দিছে। মানে ঘাঁটি করতে পারে না সেনাবাহিনী, মনে হয় কিছুটা এদিক সেদিক হয়েছে। কারণ সেনাবাহিনী তো জানে যদি এইখানে ঘাঁটি করতে দেয়, ভারত যদি উল্টে যায়, তাহলে মাইকটা তো প্রথম আগে সেনাবাহিনী খাবে, সিভিলিয়ান তো পরে, আগে তো সেনাবাহিনী। তো ওরা ওদের পিঠ বাঁচাতে এই রিস্ক নেয় নাই। মানে ধরেন আপনি একটা জিনিস চুরি করে বেচে ফেলবেন, জানেন এই চুরি করতে গেলে আপনার পিঠের চামড়া থাকবে না, আপনি কিন্তু যত বড় চোর হন আপনি ওই রিস্ক নেবেন না। চোর অন্য এলাকায় যায় চুরি করে কেন, যে নিজের এলাকায়। তো দেখেন ব্যাপারটা হয় কি, ওরা এই পাকিস্তানের কাছ থেকে ট্রেনিং নিতেছে, এটা আমি থ্রেট মনে করি না। কারণ যেই গোষ্ঠী ওই যে পিতৃ পরিচয়হীনের মতো যারা তারা বাপ ডাকে, কিভাবে নেবে না ভারত এইভাবে নেবে না। দেখেন আপনি খেয়াল করেন, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সংখ্যক মিলিটারি সারেন্ডার করছে ভারত বাংলাদেশের কাছে। এত বড় সংখ্যক মিলিটারি কোথাও সারেন্ডার করে নাই। কাপড় চোপড় খুইলা ওদের, মানে কি একটা অপমান। হ্যাঁ, ওদের লিডার বলছিল না মরে যাবো, সারেন্ডার করবো না, করছে না, পিস্তল রিটার্ন করছে না, করছে। তো লজ্জাজনক পরাজয়। তো এখন এই পরাজিত অপশক্তির কাছ থেকে যদি কেউ ট্রেনিং নেয়, ও তো পরাজয়ের ট্রেনিং নেবে, ওর তো জীবনে কোনো জয় নাই। পাকিস্তানের জয় কি আছে বলেন তো? আজকে আমেরিকা এত দূরে, আমেরিকার কাছে দেশ বেচতে গেছে, জামাত তো কাছে পাকিস্তানের কাছে বেচতো, পাকিস্তানের তো টাকা নাই কেনার, ওরা তো নিজেরাই ভিক্ষা করে খায়। তো যেই কারণে ভাই ওই যে এক এক সময় এক একজনের বাপ ডাকতেছে, এই জিনিসটা করিয়া ভারত চাণক্য নীতির দেশ। 1971 দেখেন পাকিস্তানকে দিয়ে প্রথম হামলা করাইছে, আগে করে না, চাইলে তো তখনই তো আপনার মার্চ এপ্রিলই তো হামলা করতে পারতো, হ্যাঁ ঘাটটা ধরতে পারতো। ওরা কিন্তু সময় নিছে যে তুই একটা মার, আগে একটা মার। হ্যাঁ, তো আন্তর্জাতিক আইনে কোনো আইনে তারা আটকাইতে পারে না ভারতরে। তো এখন যদি আপনি থ্রেট ফিল, মানে ভারত দেখেন এই যে 10 ট্রাক অস্ত্র মামলার সাথে বাংলাদেশের রাজনীতি কোথা থেকে কোথায় গেছে। হ্যাঁ, এই যে ঈদের পরে আন্দোলন, এইটাই ছিল সর্বোচ্চ হ্যাডাম। তো এটা কেন গেছে, এটা তো ভারত জানান দিয়ে করবে না।
এখন Right. যদি এরকম থ্রেট তারা তৈরি করে, ভারত তো বসে থাকবে যে করো, কতটুকু করো। কারণ যদি সমকক্ষ হইতো, পাকিস্তানকে অনেকটা ভারত সমকক্ষ মনে করে, তারা পারমাণবিক শক্তি, তো তাদের সাথে ফাইটটা ইনিশিয়ালি করতো। বাংলাদেশের সাথে ওরা এটা করবে না। করবে না, যে তুমি yes. জঙ্গি বানাও, মারো একটা। হুম। আপনার মনে হয় না কেন বাংলাদেশের সাথে বর্ডার দিয়ে দিয়েছে, কেন নেপালের সাথে কোনো কাটাতার নাই? নেপালকে ভারত থ্রেট মনে করে না, অথচ নেপাল হইয়া চীন কিন্তু নেপাল হয়ে ঢুকতে পারে, ওইটা তারা থ্রেট মনে করে না। কারণ ওই মানুষ যদি বেইমানি করে, স্থানীয়রা বেইমানি করে, তাহলে ওই দেশের উপরে বিশ্বাস থাকে না, কারণ স্থানীয়দের উল্টে দিতে পারে না। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ দেখেন, এই শুরু হয়েছে, কত মানুষ জন্ম হয়ে আব্বা ডাকা শুরু করে দিছে, নানা দাদিও ডাকে, স্কুলেও যায়, কিন্তু ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শেষ হয় না, আবার তাদের কোনো ফলাফলও পরিবর্তন নেই। আপনি দেখেন কারোর কোনো কিছু এমন না যে রাশিয়া ইউক্রেন সব নিয়ে নিছে, ওই দেখবেন বর্ডার এই যায় আসে ওই এক জায়গায়, কারণ তাদের ভূমির সাথে মানুষের একটা দেশপ্রেম আছে। আপনি দেখেন পাকিস্তানি মুসলমানরা বাংলাদেশের মুসলমানকে মুসলমান মনে করে না, কিন্তু ব্যক্তি স্বার্থে তাদেরকে উস্কানি দেবে। আবার ভারতের মুসলমান দেখেন, এই যে কয়েকদিন আগে বাঙ্গু, এই যে বিজেপিরা ক্ষমতা আসার পর বললো না ওখানে ভারতে নির্যাতন হইতেছে, এই হইতেছে, স্বয়ং তৃণমূলের নেতারা এসে বলছে এই বাঙ্গু মুসলমান তোরা থাম, তোদের কারণে আমাদের সমস্যা হয়, তোদের মুসলমান দরকার নাই। চিন্তা করছেন পাকিস্তানের নাগরিক আর ভারতের নাগরিকের মধ্যে এটা পার্থক্য। পাকিস্তানের ওরা বলবে যে না বাংলাদেশে আর একটু দাও, ও ই করতেছে, আমি মারতে পারতেছি না, আরে ওর একটু লেলাইয়া দেই। মানে দেখবেন যে পরাজিত সে অন্যরে প্রক্সি খেলে, আর যে খেলে ডিরেক্ট খেলে। আপনি ইসরায়েলের অপছন্দ করতে পারেন, কিন্তু ইসরায়েলের খেলা কিন্তু ডিরেক্ট, ওর কিন্তু কোনো প্রক্সি নেই। সরাসরি না, ইরান দেখেন ওই ইসরায়েলে প্রক্সি দিয়া এখন ডিরেক্ট অ্যাটাক করছে, কারণ ওই এই প্রক্সি দিয়ে এইভাবে হয় না। পাকিস্তান প্রক্সি খেলতেছে আমাদের দিয়া, ভারতের সাথে ঘুরে খেলতেছে, এইগুলো হচ্ছে যে আমার কাছে মনে হয় ঠুনকো। হ্যাঁ, এরা সিভিল ওয়ারের দিকে নিতে পারে, এই পরিস্থিতির জন্য ওরাই দায়ী থাকবে। 1971-এর মতো আগে তো এত প্রযুক্তি ছিল না, কে রাজাকার আর কে না, দাড়ি থাকলে দাড়ি কেটে ফেলছে আর চিনি নাই, মনে হয়েছে তো আরে বাঙালি, হ্যাঁ পাঞ্জাবি খুলে ধুতি পড়ছে, বোঝা যায় না। এখন তো সবার আমল নামা তারাই নিজেরা তাদের ফেসবুকে সব জায়গায় দিয়ে রাখছে, চাইলেও ডিলিট হবে না। ফলে এখন যদি এরকম কোন ঘটনা ঘটে, তাহলে ওটা সার্ফ এক্সেল দিয়ে যেভাবে ক্লিন হয় ওইভাবে ক্লিন হবে, বাংলাদেশ রাজাকার মুক্ত হবে। সেনাবাহিনীর দায় না শুধু, এগুলো তো আসলে ভেতরে ভেতরে সেনাবাহিনী করাচ্ছে। আপনি কল্পনা করেন তো, শাহাদাত রাসেল, আপনি ঢাকাতে ছিলেন, রাজনীতি করেছেন, তারেক রহমানকে কুলাঙ্গার বলে বিএনপি ক্ষমতায় টিকে থাকে, এটা কি সম্ভব? সাধারণ হিসেবে সম্ভব কি? সম্ভব না। তারেক রহমানের সরকারকে কুলাঙ্গার বলে টিকে থাকা কি সম্ভব? সম্ভব না। আমরা যাই বলি না কেন, যেখানে জয় বাংলা স্লোগান দিলে আপনার জেল হয়ে যাচ্ছে, শেখ হাসিনার ছবি, শেখ হাসিনার ছবি যদি মোবাইলে পায় জেল হচ্ছে, আওয়ামী লীগ করার কারণে পিতা আওয়ামী লীগ করলে পুত্রকে মেরে ফেলা হচ্ছে, পুত্র আওয়ামী লীগ ছাত্রলীগ করলে মাকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। আমি বলছি না যে ছাত্রলীগ আওয়ামী লীগ তুলসী পাতায় ধোয়া, তা বলতেছি না, একটু উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। তাহলে সেইখানে এইভাবে গালাগালি দেয়, কেউ কিছু বলে না, দালমে কুস্ত কালা হয়। আপনি কি দেখেন নাই যে জুলাই সন্ত্রাসের পরে জামাতের অফিসে সেনাবাহিনীর লোক পোশাক পরে মিষ্টি খাচ্ছে? এই যে আমার ভাবির বলে নাহিদ, তারপর কি জানা মাহফুজ, এদের কি কাঁধে নিয়ে ঘুরে নাই? সেনাবাহিনী কি করে এরকম রাজনৈতিক পরিস্থিতি? আপনারা 90-এর গণঅভ্যুত্থানের কথা আপনার মনে থাকার কথা, সেই আন্দোলনে সেনাবাহিনী কি করেছে? জাস্ট সেনাবাহিনী নীরব ভূমিকা পালন করছে। তারা কিন্তু ছাত্রলীগকে, ছাত্র দলকে, বাম ফ্রন্টকে কিন্তু কাঁধে নিয়ে ঘুরে নাই। জাস্ট জেনারেল নুরুদ্দিন নাকি কি যেন ছিল, তিনি কি বললো যে আমরা জনগণের সাথে, আর কোনো কথা বলে নাই। তারা কিন্তু কাউকে কুলাকুলি করে নাই, জাস্ট একটা অ্যাক্সেস দিয়েছে। কিন্তু এইবার কি করেছে? সেনাবাহিনী কাঁধে নিয়ে ঘুরেছে। সুতরাং আপনি কেন এদের দায় না, এরা এইগুলো করাচ্ছে? আপনি খেয়াল করেন যে নির্বাচন তো হয়ে গেছে, এখন কেন সেনাবাহিনীকে মাঠে থাকতে হবে? কে বলেছে? কোন আইনে তারা আছে? এই প্রশ্ন বাংলাদেশের বুদ্ধিজীবীরা এখন করে না, বাংলাদেশের মানবাধিকার সংস্থা এখন করে না, বাংলাদেশের গণতন্ত্রের ঠিকাদাররা এখন আর এই প্রশ্ন করে না যে সেনাবাহিনী এখনো কেন মাঠে। এই যে মৌলবাদ, যে জঙ্গিবাদের কথা বললেন, যে কেফায়েতুল্লাহ হেফাজতের নেতা মুসলিম ব্রাদারহুড করার জন্য মিশরে জেল খেটেছে, আপনি কি মামুনুল হকের ছবিটা দেখেন না? এমনকি আমাদের মধুপুরের পীর সহ মানুষে বলে পীরেরা নাকি খুব ভদ্র নিরীহ। না, এই মধুপুরের পীর আর মামুনুল হক আফগানিস্তানে গিয়ে নিজেরা ভিডিও দিয়েছে লাইভ, যে তারা সেখানে দাওয়াত খাইতেছে তালেবানদের সাথে। আপনি তো এমনকি সে এটাও লিখেছে তার ওইখানে পাসপোর্টে ভিসা নাই, ভিসা ছাড়া আছে গিয়েছে। এটা কে বলেছে? এটা আপনি বলেন নাই, আসাদ নুরা বলেনি, আমি বলি নাই, খোদ মামুনুল হক বলেছে। তো এগুলো কারা করাচ্ছে আপনি মনে করেন? এই বাংলাদেশের জঙ্গিবাদ উত্থানে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর একটা ভূমিকা রয়েছে, কারণ বাংলাদেশের মোল্লা আর মিলিটারি এরা দুই পক্ষই বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী, এরা দুই পক্ষই বঙ্গবন্ধুর বিরুদ্ধে,
এরা দুই পক্ষই ভারত বিরোধী, এরা দুই পক্ষই বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম শুনলে এদের গায়ে জ্বর আসে। এরা ৭২-এর সংবিধান বিরোধী। এরা দেখেন এদের কমন শত্রু মোল্লার মিলিটারি কমন শত্রুকে ছাত্রলীগ, মোল্লা মিলিটারি কমন শত্রুকে, যদিও ছাত্রলীগের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে মোল্লা তোষণের মৌলবাদ তোষণের অভিযোগ রয়েছে, কিন্তু মোল্লা মিলিটারি মিলে ছাত্রলীগ, আওয়ামী লীগ, ভারত, হিন্দু এগুলোকে কমন শত্রু, এনিমি মনে করে। তো এই জায়গায় তো তারা তলে এক। আপনি দেখেন হিজবুত তাহরির একটা নিষিদ্ধ সংগঠন, এই হিজবুত তাহরিরের লিফলেট কিভাবে বুয়েটের ছাত্রদের হোস্টেলে কিভাবে গেল আমাকে বোঝায় বলেন। কিভাবে ডাউট সাইজের পোস্টার লাগানো হয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশের এমন কোন উল্লেখ বলি নেই যেখানে আওয়ামী লীগ নেই। আপনি কি এখন আওয়ামী লীগের কোনো পোস্টার সাটাইতে দেখেন ডাউট সাইজ? কেন দেখেন না? আওয়ামী লীগের কি টাকার অভাব, না লোকের অভাব, না জনের অভাব? কারণ এটা সেনাবাহিনী হিজবুত তাহরিরের পোস্টার লাগানোর সহযোগিতা করত। আমি শেখ হাসিনার পোস্টার ছাপানোর জন্য আজকে তাহলে বলি, আমি নীলক্ষেতে বহু চেষ্টা করেছি, আমি জামালপুরে চেষ্টা করেছি, কেউ রাজি হয় না। আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে, কিন্তু বাংলাদেশে তো তার গ্রহণযোগ্যতা আছে। লাখো কোটি, এখনো 5 কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থক। এখনো ইলেকশন হলে আওয়ামী লীগ ক্ষমতায় চলে যাবে। তাহলে সে আওয়ামী লীগের জননেত্রী শেখ হাসিনার একটা পোস্টার আমি করানোর জন্য অলরেডি আমি টাকাও দিয়েছি, 25,000 টাকাও মেরে দিয়েছি, ঠিক আছে? তারা এটা পোস্টার শব্দ সাহস পায় না, প্রিন্টার কয় না, সর্বনাশ হয়ে যাবে, আমার জেল হয়ে যাবে। তাহলে হিজবুত তাহরিরের মতো নিষিদ্ধ আন্তর্জাতিক ভাবে জঙ্গি সংগঠনের পোস্টার আপনি কই থেকে বানাইছেন? নিশ্চয়ই এটা সৌদি আরব থেকে পোস্টার আসেন, বাংলাদেশ থেকে আপনি ছাপছেন, কে ছাপলো? নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন। আর একটা উদাহরণ দিই আপনাকে, আপনি শুনেছেন, নিউজ পড়েছেন, শায়ক আব্দুর রহমান জঙ্গি যার ফাঁসি হয়েছে, সেই জঙ্গির মাদ্রাসা খুলে দিল কি আমাদের জামালপুরে। কিন্তু শালা আমি জামালপুরের নাম এত প্রশংসা করে জামালপুরের নামটা এত উপরে নিয়ে আসতেছি, এই জঙ্গিদের মাদ্রাসা করতেছে, মানে আবার ডাউন করতে হবে জামালপুরের নাম। এটা আপনি কি মনে করতেছেন এটা শুধু বিএনপি করাইতেছে, শুধু জামাত? এদের পিছে কেউ নাই? জামাতের এখনো মুরদে কোলায় না জনসভা করার। 100 জামাত যদি মিছিল করে, আমরা 3 জন যদি দাঁড়ায় থাকি, জামাত পালাই যাবে। এখনো কোন সাহসে আসে তারা? সেনাবাহিনী এখনো বন্ধ হয়ে যাবে। এখনো সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাক। আমার ভাবির পোলারা তেল চোরা যেরকম পালায় যায় না বাতি জ্বালাইলে অন্ধকারের মধ্যে, ওইভাবে আমার ভাবির পোলারা পালায় যাবে, সব পালায় যাবে। নইলে বঙ্গবন্ধু গালি দিয়েছে, তারা সেনাবাহিনীকে কুকুর বলেছে, ডিজিএফআই অফিসের ইট খুলে নিতে চেয়েছে, যা বাংলাদেশে কোনো রাজনৈতিক দল কোনোদিন বলে নাই। এই হিম্মত কেমনে আসলো? দালমে কুস্ত কালা হায়। আর আপনি যেটা বললেন এই রাম মন্দিরের ব্যাপার, তারপরে ওই যে কেফায়েতুল্লাহ, এরা বাংলাদেশে এই বাংলাদেশের মাদ্রাসাগুলো তো এমনি বানানো হয় নাই, এগুলো তো ধর্মের কারণে বানায় নাই ভাই। এটা আমার কথা না, সৌদি আরবে প্রিন্স কি বলেছিল যে তারা মাদ্রাসা ইনভেস্ট করে, শব্দটা শুনেন, বলেছে আমরা মাদ্রাসা ইনভেস্ট করেছি, আমাদের বন্ধু রাষ্ট্রের পক্ষে সোভিয়েত ইউনিয়নকে ভাঙার জন্য আমরা মাদ্রাসা ইনভেস্ট করেছি। তো বাংলাদেশে তো মাদ্রাসা কেউ না কেউ ইনভেস্ট করতেছে। ওই কেফায়েতুল্লাহ নিজেরা লিল্লাহ করে 135 কোটি টাকা কই পাইলো? আপনারা থেকে 135 পাকিস্তান থেকে তাকে দেওয়া হয়েছে। তাহলে এখন বলেন, বলেছে পাকিস্তান, কোন পাকিস্তান? যে পাকিস্তান নিজে ভিখারিস্তান, তাহলে ওরাকে টাকা দিয়েছে। এইখানে আপনি দেখেন আচ্ছা, এই যে রাম মন্দিরের বিরোধিতা করতেছে বা রাম মূর্তির বিরোধিতা করতেছে, রাম মন্দির বা রাম মূর্তির বিতর্কে আমি না গিয়ে যদি আপনাকে প্রশ্ন করি, হিন্দুরা তাদের যেভাবে হোক তারা তাদের ধর্ম করার অধিকার রয়েছে, ওইখানে তাদের টাকাই হোক আর ভারতের টাকাই হোক আনছে, মনে করেন করেছে, অনুদান আপনি নিতেই পারেন। তাহলে পাকিস্তান, তুরস্ক যে 20 কোটি টাকা দিল একটা মসজিদের জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের জন্য 20 কোটি টাকা আপনি কেন দিলেন? দালমে কুস্ত কালা হায়। এই যে মৌলবীরা বলতেছে যে মাদ্রাস এই মূর্তি বানাইতে কে টাকা, আমিও দিছি টাকা, কিছু বলতেছে বলুক, আমি ওইখানে 10,000 টাকা চাঁদা দিয়েছি, আমি দিয়েছি। আমি কোন স্বার্থে দিয়েছি জানেন? এই দেশের পর্যটনের স্বার্থে, এই দেশের স্বার্থে, এই দেশের অর্থনীতির স্বার্থে। আমি মনে করি ওইখানে হিন্দুরাই বা কোন স্বার্থে বানাইতেছে আই ডোন্ট নো, আর মুসলমান কোন স্বার্থে বিরোধিতা করতেছে সেটা আমি জানি। কিন্তু আমি কেন করেছি? আমার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে, আমার দেশে এইখানে যদি এই মূর্তি করে, আমার দেশে ভারত থেকে 5 লক্ষ হিন্দু আসবে দেখতে প্রতি বছর মিনিমাম, আমি সেই স্বার্থে আমি করেছি, আমার দেশের স্বার্থ আমি আগে দেখবো। আপনি দেখেন ভারত এবং চায়না এত বিরোধ, তা কুমড়া সম্পর্ক। আপনি তো জানেন সবচেয়ে বেশি বাণিজ্য কার সাথে করে ভারত এবং চায়না? আমেরিকার পরে সবচেয়ে বেশি বাণিজ্য চায়নার সাথে আর এই ভারতের উভয়ের, অথচ দুইজনের দেশ নাম শুনতে পারে না। ব্যবসায়িক স্বার্থ আমাদের আগে দেখতে হবে। এই যে লিল্লাখোর মৌলবীরা এত, কালকে যদি এই যে পাকিস্তানের উস্কানিতে, তুরস্কের উস্কানিতে ভারতের বিরুদ্ধে যুদ্ধের নামে
আপনি এবং আসাদ যেটা বললেন, এটা তো অন্যজনের প্রক্সি ওয়্যারে নামবে। প্রক্সি ওয়্যারে যারা নামে তাদের পরিণতি হয় এখানে কি? বাংলাদেশের কোনো স্বার্থের বিষয় নেই, পুরো ব্যাপারটা আসলে আপনি হ্যাঁ। যদি আমার দেশের স্বার্থে ভারতের বিরুদ্ধে দাঁড়ান, আমিও তো দাঁড়াবো, আমার বাংলাদেশ আমার না, কিন্তু আপনি তো আমার দেশের স্বার্থে দাঁড়ান নাই। আপনি গেছেন নিজের স্বার্থ ধ্বংস করবেন, ভারতকে উস্কাই দিবেন। কারণ এইখানে পাকিস্তান তুরস্ক যা করতেছে, যে শত্রু মারতে, আমাদের জামালপুর একটা প্রবাদ আছে যে শত্রু মারতে, বাঘ মারতে শত্রুকে বাড়াইতে হবে। তাহলে কি হবে? যদি বাঘে শত্রু রেখায় শত্রু গায়া, আর যদি বাঘ মারতে পারে তো আমার দুইটাই লাভ। তো ভারতের শত্রু মনে করতেছে পাকিস্তান, ভারতকে শত্রু মনে করতেছে তুরস্ক। তারা মিলকে জুলকে এই যে রোহিঙ্গা এবং বাংলাদেশি বাংলাদেশের ভোদাইগুলারে নামাই দিতে আছে, যেগুলি খেয়ে যেই মরে হেডিয়াম গোলাম। এর ফলাফলে যেটা আপনি বললেন, আমরা কেউ চাই না সিভিল ওয়ার হয় আমাদের দেশের ক্ষতি। অনেক ধন্যবাদ। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কিছু করলে সেই ব্যক্তিটা ট্রান্সপারেন্ট কিনা, কার উদ্যোগে হচ্ছে সেটা আমি দেখবো। এখন পিনাকি এসে যদি হনুমান মন্দির বানায় বা ধরেন দুর্গা মন্দির বানায়, হ্যাঁ বলতেই পারে আমি তো পিনাকি ভট্টাচার্য, আমি ব্রাহ্মণ, আমি বানাবো, আমি সেটাকে সন্দেহের চোখে দেখবো। কারণ সেই ব্যক্তিটাকে মিল্টন হালদার নামের একজন ব্যক্তি, আপনার মনে আছে নিশ্চয়ই যে বয়োজ্যেষ্ঠ মানুষদের পুনর্বাসনের জন্য ইয়ে খুলেছিল। পরবর্তীতে আমরা দেখেছি যে ওটা আসলে বাটপারি ছিল। আপনি ই ভ্যালি বলেন, আরিফার হোসেন তখনকার সময়ে বেশ আলোচিত একজন লেখক, তো সেও যদি ওইটার সাথে থাকে তাও এটা ঝামেলার। তো রাম মন্দির যে বানিয়েছে সে তো বিতর্কিত ব্যক্তি, সে একবার মুসলমান হয়েছিল, তার নাম তৌহিদ কি একটা নাম নিয়েছিল, পরে আবার হিন্দু, এবং সম্ভবত সে রামের চেয়েও বেশি বড় হিন্দু আর কি, এখন তার ওই পিনাকির মতোই আর কি। এই ধরনের ব্যক্তিদের আমি সন্দেহ করি। তো তার উদ্দেশ্য কি, এটা প্রজেক্টটা কার? এখানে রাম মন্দির, অবশ্যই ধর্মীয় যে কোনো প্রতিষ্ঠান বানানোর অধিকার যে কারোর রয়েছে। বাংলাদেশে মসজিদের মিনার আছে না, বড় বড় মিনার আছে, মাজার হয়, তো সেখানে মন্দির হবে না কেন? এটা যদি সেইভাবে হয়, আসলেই কেউ অনেস্টভাবে করে, তাহলে এটা তো আর এখানে প্রশ্ন তোলার কোনো উপায়ই নেই, মানে কোনো সুযোগ কোনোভাবেই নাই। কিন্তু যে প্রতিষ্ঠা করছে তারে আমার সন্দেহজনক মনে হয়। এখন এটা কি রয়ের প্রজেক্ট, কিসের প্রজেক্ট আমি জানি না। আপনার একটা বিষয়, আপনি যে পার্সপেক্টিভ থেকে বলতেছেন এটাকে আমি অ্যাকসেপ্ট করতেছি, আপনার পার্সপেক্টিভ, কিন্তু যারা সমালোচনা করছে তারা কিন্তু এই পার্সপেক্টিভের ধারে কাছে নাই। আমি এমনও বক্তব্য দেখেছি যে যদি কেউ পূজা করতে চায় সে ঘরে বসে করুক, আমরা তো বাধা দিচ্ছি না, আমরা তো তাদের অধিকারে বিশ্বাস করি, তারা ঘরের মধ্যে বসে পূজা করুক, কিন্তু প্রকাশ্যে আকাশের নিচে প্রকাশ্যে কোনো মন্দির করতে দেওয়া হবে না, বাংলাদেশের প্রকাশ্যে ঘোষণা দেওয়া হয়েছে। আপনার পার্সপেক্টিভ এবং সেই পার্সপেক্টিভটা এক না। যদি না, আমি বুঝতে পারছি। এখন এইবার আসি ইসলামিক সন্ত্রাসীরা, তারা মনে করে যে তাদেরটাই শুধু হবে, তাদেরটাই সব, অন্য কারোর কোনো কথা থাকবে না, অন্য কোনো ধর্মীয় স্বাধীনতা বলে কিছু থাকবে না। এই চিন্তা করা হচ্ছে মধ্যযুগীয়, কারণ এই চিন্তা করতে গেলে আপনাকে আসলে বিতাড়িত হতে হবে, এই উপত্যকা আপনি থাকতে পারবেন না। একই জিনিস যদি দাবি ভারতে করে, সেখানেও একই দেখতে পাবেন যে না, এটা কেউ গ্রহণ করবেন। তো তারা যে দাবিটা করছে, এটা দিয়ে বাংলাদেশটাকে একটা জঙ্গি রাষ্ট্র প্রমাণের চেষ্টা করছে, এবং এই চেষ্টাটা আসলে বাংলাদেশকে অনেক অনেক পিছিয়ে দেবে। আর এটার ফলাফল যেহেতু আপনি আমি থামাইতে পারবো না, ফলে এটা যা হবে সবাই এটার ফলভোগ করবে, এতটুকুই। কিন্তু জামাতের মতো দলগুলো তো মানে হেফাজত প্রকাশ্যে এটার পেছনে কাজ করতেছে, জামায়াত পরোক্ষভাবে এখানে পুরো ইনভেস্ট করতেছে, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ কি বিষয়গুলোকে কোনোভাবেই, মানে তারা কি বুঝতে চেষ্টা করে না একবার যে কাদের কথায় কি নাচতেছি, কেন নাচতেছি, এটার বেনিফিটটা কোথায়? আসলে সাধারণ মানুষ যদি ন্যায় অন্যায়ের মাঝখানে কেউ অবস্থান নেয়, সেটা তো আর নিরপেক্ষতা হয় না, এটা সাধারণ মানুষও হয় না। যে আজকে সাধারণ মানুষ, কালকে সে অসাধারণ মানুষ হয়ে যাবে, মানে সে তো আর বেঁচেই থাকবে না। তো কোনো যুদ্ধ বিগ্রহ হইলেন যদি সেটাকে চুপ করে আপনি মৌন সমর্থন দেন, তাহলে আপনি যখন মাইটটা খাবেন অনেকেই তখন চুপ থাকবে, কি করবে? না, এটা আমার মনে হয় বের করে দেওয়াটা, এটা তো আর আজকের নতুন কিছু না। ভারতে তো অবৈধভাবে অনেকেই গেছেন, এটা একটা ধারাবাহিক প্রসেস। বিজেপি হয়তো এটাকে বেশি করে দেখাচ্ছে, কারণ তাদের যারা ভোটার তাদের মধ্যে তো একটা পক্ষ উগ্রপন্থী আছে, তো তারা এই জিনিসটাকে এন্টারটেইন করে যে দেখো আমাদের সরকার, अब हमारा सरकार है, ऐसा कर रहा है, तैसा कर रहा है, মজা পায় আর কি, বুঝছেন? যে এখন দেখা গেল এখানে যে রাম মন্দির হইতেছে, এই ইসলামিক সন্ত্রাসীগুলো তো মূর্খ, বুঝতেছে না, তারা এখানে ওটা ভেঙে দেবে। দেখা গেল ওইখানে আরো তারা কয়েকটা মসজিদ মন্দির মাজার ভেঙে দেবে, দিয়ে তারা বলবে যে মানে ইটের বদলে পাটকেল। এটা তো ভণ্ডামি। আপনি শালা শালিকে আপনার ঘরে জায়গা দিতেছেন, আর মায়ের পেটের ভাইকে গাছের নিচে বসায় রাখলেন ঝড় তুফানের দিনে। এটা তো পুরোই ভণ্ডামি, এটা একটা ভণ্ডামি। আমি ভারতের কথা বলবো না,
ভারত তাদের ব্যাপার, ভারত তার সরকার কি সিদ্ধান্ত নেবে সেটা তো আমার কথাই সে নিবে না, সে আমাদের পুশব্যাক করবে না। বরং আমি মনে করি ভারতের উদারতা, যে ভারত বলেছে কোনো মামলা করবো না, যার যার জায়গাতে সে যেভাবে আসছে চলে যাবে। বাংলাদেশ সরকারকে ওয়েলকাম জানানো উচিত, সীমান্ত খুলে দেওয়া উচিত, যে তোমরা আসো, আমরা রোহিঙ্গার জায়গা দিছি। বরং বড় করে বলবে হ্যাঁ ভারতে থাকার দরকার নাই। কেন? বাংলাদেশের মুসলমান, বিএনপি, জামাত, হেফাজত, আমার ভাবির পোলারা সারাদিন না স্লোগান দেয় ঢাকা না দিল্লি, দিল্লি না ঢাকা। দিল্লি থাকতে হবে কেন? কলকাতায় থাকতে হবে কেন? ভারতের লোকজন হাগে মুতে রাস্তাঘাটে, ভারতের হিন্দুরা উঠে কি গরুর মুত খায়, সেই দেশে আপনার ভাবি, আপনার চাচি, আপনার খালা গিয়ে কামের বুয়া, আপনার ভাই গিয়ে চাচা গিয়ে মামা গিয়ে সেইখানে দিনমজুর। ছি 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 ছি, এগুলো বলতেও তো লজ্জা করতেছে, আমার নিজের উপরেও কিছুটা আসতেছে। এইভাবে বেহায়াপনা না করে মানে ভদ্রলোকের মতো নিজেদের নাগরিকদের নিয়ে আসা উচিত। আর এখন বলবেন আন্তর্জাতিক আইন এইটা সেটা, ওইটা পরে, আগে নিজের বিচার নিজের চেহারাকে আয়নাতে দেখতে হবে। ভারত কি করলো? আমার দেশের নাগরিক আমার দেশে আসবে, আমি বাধা দিব কেন? এটা তো যে বাংলাদেশে এখন উকিলেরা কোথায়? বাংলাদেশে মানবাধিকার করে কেন হাইকোর্টে যায় না বাংলাদেশের? যখন আমেরিকা পায়ে শিকল দিয়ে, কোমরে দড়ি দিয়ে চেলায় আকাশপথে পাঠাই দিল, তখন তো আপনি বাধা দিতে পারেন নাই। ও আমেরিকা দিকে ভয় পান না? ও ভয় তো পাবেনি, কারণ আমেরিকার প্রেসিডেন্ট নামে মহিষ হইলে আপনারা তারা সুইতে ভয় পান, তারা টাচ করতে ভয় পান, তারা গরমে ফ্যান ছাড়া রাখতে ভয় পান। সেই জন্যই বলি আমাদের বাপদাদা 14 গোষ্ঠী কপাল ভালো যে ভারতের মতো নিরীহ একটা শক্তিশালী প্রতিবেশী পেয়েছি। নইলে আমাদের না ওই যে মুর্শিদাবাদের হুমায়ুনের ভাষায় বলি, সেটা ভাঙ্গা মাইর দিত। আমাদের কপালে বোধহয় ওইটি আছে, তাই আমরা চুলকাইতেছি। আমাদের উচিত বাংলাদেশের নাগরিকদের, যারা আমাদের বাংলাদেশের নাগরিক, প্রত্যেককে আমাদের দেশে প্রবেশ করতে দেওয়া। তা না হলে এটা আমাদের জন্য লজ্জার, আমরাই আমাদেরকে হেয় করতেছি। এইখানে বরত্ব বা অহমিকা দেখার, বরং আমরা এটা আমাদের লজ্জার ব্যাপার। তো আমাদের নাগরিককে আমরা জায়গা দিতেছি না। রোহিঙ্গাদের আপনি 70,000 পাসপোর্ট দিলেন, আর নিজের দেশে নাগরিকদের দেশে ঢুকতে দেন না। ছি 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 ছি, মিস্টার ব্লেজার খলিল, মিস্টার ওয়াকার সাহেব, কারণ ওয়াকার সাহেব তো তলে তলে জড়িত, মিস্টার ওয়াকার। আচ্ছা, আবার এই যে দেখেন বিজেপি আর বাংলাদেশের জনগণ ভারত বাংলাদেশ সীমান্তে গিয়ে পাহারা দেয়। বাহ বাবা, কত বীর, মহাবীর। তো এই মহাবীরেরা বার্মার সীমান্তে যায় না কেন? বার্মার সীমান্তে কেন যায় না? এগুলো ভণ্ডামি বাদ দেন, এই ভণ্ডামি বেশি দিন টিকবে না। ভারতের সাথে ভণ্ডামি করেও পারবেন না, ভারতের সাথে কূটনীতিতে তো পারবেনই না, ভারতের সাথে শক্তি তো পারবেন না। এখন আপনি যে চুলকায় ঘাও বানান, মানে আমাদের জামালপুরের ভাষায় যদি বলি, কাঠ খাইলে কিন্তু আংরা হাঁকতে হবে। অলরেডি কিন্তু আমরা আংরা হাঁকা শুরু করে দিয়েছি। মমতা বেগমের মতো লোক, তার ভাইপো যেদিন বলেছিল যে শেখ হাসিনা কেন ভারতে থাকবে, পরের দিনই কি 3 দিন পরেই কিন্তু মমতাই এখন ভারতে থাকতে পারতেছে না। ঠিক আছে, ভাইপোই এখন ভারতে থাকতে পারতেছে না। তাই ভারতের রাজনীতি বোঝা বড় মুশকিল। আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের নাগরিক আমাদের নিয়ে আসতে হবে, আমাদের ফেরত নিতে হবে, এবং এর মধ্যে আমাদের কৃতিত্ব। তাছাড়া আমাদের আর কোনো বিকল্পই নেই, কোনো বিকল্প নেই। জি, ধন্যবাদ। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শেখ হাসিনার যদি সমঝোতা হয়, তাদের মধ্যে যদি কথা হয়, আগামীতে যদি দেখেন যে শেখ হাসিনা এবং ডক্টর মোহাম্মদ ইউনূস পারস্পরিকভাবে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে ছড়ি ঘোরাচ্ছেন, বলেন তো এটা আপনার কাছে কতটা অসম্ভব মনে হতে পারে? বা আজকের এই যে শিরোনামটি, এই শিরোনামটিকে যদি আমি সত্য বলি, আপনাদের কাছে কতটা গাঁজাখুরি বলে মনে হতে পারে, বা এটা আদৌ সম্ভব কিনা? অনেক হয়তো বলতে পারেন, যারা এই যে বট বাহিনী আছেন, এই কথাবার্তা, আমার কথাবার্তা পছন্দ করেন না, এরা অদ্ভুত অদ্ভুত গালি মাঝে মধ্যে তারা উদ্ভাবন করে। তো সেক্ষেত্রে আজকের এই শিরোনামটির পক্ষে যদি আমি যুক্তি দিতে যাই, তাহলে বট বাহিনীর মাথা খারাপ হয়ে যাবে। এর কারণ হলো যে এরকম একটা টপিকের উপরে যেটা গালি দিতে হবে একটা মানুষকে, কী ভাষায় যে গালি দিতে হবে, নিন্দা জানাতে হবে, সে ভাষাটা খুঁজতে তাদের 24 ঘন্টা বা আরও বেশি সময় লাগতে পারে। আর এর মধ্যে বহু মানুষ সেটা জেনে যাবে। সবার আগে প্রথমে বলছি, এটি কোনো গুজব নয়, এটি কোনো বাস্তব কোনো ঘটনা নয়, এটি কোনো সম্ভাবনা নয়, এটি একটি কল্পনা মাত্র। এবং কখনো কখনো কল্পনা এত বাস্তব আকার লাভ করে, ধারণ করে, যেটি গল্প উপন্যাসের কাহিনীকে ছাড়িয়ে যায়। আপনি যদি ইলিয়াড এবং অডিসির কাহিনী জানেন, দ্য হেলেন অফ ট্রয়, বা মহাভারতের কাহিনী যদি আপনি পড়েন, কিংবা রামায়ণের ঘটনা যদি আপনি জানেন, তো আপনি আসলে সিদ্ধান্ত নিতে পারবেন না যে ঘটনাগুলো সত্য না মিথ্যা, এগুলো কি ঐতিহাসিক নাকি এপিক,
মহাকাব্য। শত শত নয়, হাজার হাজার বছর ধরে গবেষণা চলছে মহাভারত এবং রামায়ণ নিয়ে। আধুনিক বিজ্ঞান যেটা বলার চেষ্টা করছে যে এর বেশিরভাগই ঐতিহাসিক। অন্ধকবি হুমার তিনি যেটা লিখে গেছেন ইলিয়ট এবং অডিসি, সেটাও সত্য। এমনকি শেক্সপিয়ার যে সকল ঐতিহাসিক নাটক লিখেছেন, ক্লিওপেট্রা অ্যান্ড মার্ক অ্যান্টনি, তারপর হ্যামলেট, মার্চেন্ট অফ ভেনিস, মানে যা কিছু লিখেছেন ঐতিহাসিকরা পরবর্তীতে গবেষণা করে সেটা প্রমাণ করেছেন যে এগুলোর বেশিরভাগই ঐতিহাসিকভাবে সত্য। এখানে শুধু সাহিত্যের যে বিষয়গুলো সেগুলো সংযুক্ত করা হয়েছে, নাথিং মোর। রাম সম্পর্কে বা রামায়ণ এবং সীতা সম্পর্কে সবচেয়ে চমৎকার একটি কবিতা রচনা করেছেন রবীন্দ্রনাথ, যার মর্মার্থ হলো যে রামায়ণ যিনি রচনা করেছেন মহাকবি বাল্মীকি। তো মহাকবি বাল্মীকি ধ্যানে বসেছেন। ধ্যানে বসতে বসতে সারা পৃথিবীর সবকিছু ভুলে গিয়ে তিনি এমন একটা অবস্থায় পৌঁছে গেছেন যে তার চুল একেবারে অজানুলম্বিত হয়ে সারা শরীর তাকে ঢেকে ফেলেছে। এই জন্য তাকে বলা হয় বাল্মীকি, মানে বাল দিয়ে সারা শরীর ঢেকে ফেলেছে। চুলকে হিন্দিতে বাল বলা হয়। দ্বিতীয়ত হলো যে তিনি এতটা স্থির এবং অবিচল যে তার উপর একটা উই, মানে হাজার হাজার উই পোকা তারা একটা বাসা বেঁধেছে। তো তার একটা অবস্থা ছিল যে তার সারা শরীর লোমে ঢাকা ছিল, মাথার চুল দিয়ে সারা শরীর ঢাকা ছিল, এবং তার উপরে উই বাসা বেঁধেছিল, একটা উইয়ের ডিবি অ্যাজ ইট ইজ, সেইভাবে সে ধ্যান করছিল। তো এমন অবস্থায় দেবতা তাকে এলেন এবং তাকে বললেন যে তোমাকে কবিত্ব দেওয়া হলো, তুমি কবিতা রচনা করো, কাব্য রচনা করো, মহাকাব্য রচনা করো। তো বাল্মীকি বললেন যে আমি কিভাবে কবিতা রচনা করবো, আমি তো কবি নই, আমি কিছু জানি না, বা কি নিয়ে আমি রচনা করব। তো বলে তোমাকে সেই বিধাতার পক্ষ থেকে কবিত্ব দেওয়া হলো, তুমি সেই কবিত্ব দিয়ে রামের চরিত্র রচনা করো, রামকে নিয়ে কাব্য রচনা করো। তো বললো যে আমি রামকে, আমি তো তাকে চিনি না। বলে রাম এখনো পৃথিবীতে আসেনি। তো বলে যে পৃথিবীতে রাম আসেনি, কিন্তু তাকে নিয়ে আমি কিভাবে কাব্য রচনা করব। বলে তোমার যে হৃদয়, কবির যে হৃদয়, এটা একটা পবিত্র ভূমি, পুণ্যভূমি। এখান থেকে যেভাবে তুমি ন্যারেটিভ তৈরি করবে, যেভাবে রামের চরিত্র তুমি চিত্রিত করবে, রামকে ওইভাবে পৃথিবীতে পাঠানো হবে। আচ্ছা, আপনি এটা যদি এখানে আসেন, এটা এখানে বাদ দেন, 1400 বছরেরও আগে, বহু আগে, যেটা পবিত্র কোরআনের যে আয়াত, সেখানে চলে যান। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ঠিক যখন যেই সময়টাতে এখানে বাল্মীকি মানে মহাভারত রচনা করে, ঠিক একই সময় হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবা শরীফে তার সন্তান হজরত ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে কাবা শরীফ তাওয়াফ করছেন। তিনি বানালেন, কাবা শরীফ বানালেন এবং ছেলেকে নিয়ে তিনি সেই আল্লাহর কাছে দোয়া করলেন। এবং তারও আগে তিনি যখন তার একেবারে নবজাতক শিশু তাকে এবং তার স্ত্রীকে, দ্বিতীয় স্ত্রীকে সেখানে রেখে গেলেন। রেখে যাওয়ার সময় তিনি বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জিজার ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিউকিমুস সালাতা। এইভাবে আয়াতটা শুরু হলো। মানে যখন তিনি সেখানে রেখে গেলেন তখনও কিন্তু কাবা শরীফ নির্মিত হয়নি। তারপরে ওখানে কোনো ঘর ছিল না, কিন্তু তিনি বললেন যে হে আল্লাহ, আমি আমার বংশের একটি অংশকে তোমার এই পবিত্র গৃহের কাছে রেখে গেলাম। তাহলে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ওখানে একটা গৃহ নির্মিত হবে, অথবা হজরত আদম আলাইহিসসালাম যে ওখানে একটা গৃহ নির্মাণ করেছিলেন সেটা তিনি জানতেন। আচ্ছা, তারপর তিনি বললেন যে আমার এই বংশ, এখানে তাদেরকে নেতৃত্ব দান করো, মানে এখানে একটা শহর যেন গড়ে উঠবে, সেই শহরে যে সমস্ত অধিবাসী থাকবে সেই অধিবাসীরা যেন আমার এই বংশের প্রতি তাদের
আনুগত্য প্রকাশ করে। আর এই শহরকে তুমি নিরাপদ করো, আর এই শহরে যারা বসবাস করবে তাদেরকে যেন অন্য সবাই নেতা হিসেবে মেনে নেয়। তো এই হলো মানে কাহিনী দেখান যেটা মক্কাতে ঘটেছে এবং যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জেরুজালেমে যে ঘটনা ঘটেছে আর যে ঘটনা ঘটেছে মক্কাতে, প্রায় সমসাময়িক। তো এই হলো যে কবির যে মনোভূমি, মানুষের যে চিন্তা, সেই চিন্তার মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যেটা বাস্তবের চাইতেও নির্মম, সত্যের চাইতেও অধিকতর সত্য। আজকের এই বাংলাদেশে আমরা যা কিছু দেখছি, এটি কি 2024 সালের জুন জুলাইতে আমরা কল্পনা করতে পেরেছি? শেখ হাসিনার জুলুম এবং অত্যাচারে, তার কঠোর শাসনে, তার অনুশাসনে, তার কৌশলে বিএনপি এবং জামাত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। বিএনপি এবং জামাতের সমস্ত বড় বড় মানুষগুলো কবরে চলে গেছে, মারা গেছে, অকাল মৃত্যু হয়েছে, অপমৃত্যু হয়েছে। আর বিএনপির যারা একটু সিনিয়র, অলমোস্ট সবাই যাকে বলা হয় এতটা অসুস্থ, দুটো অসুস্থ। একটা ধরুন একবার এই যে এখন যে মাননীয় অর্থমন্ত্রী আছেন খসরু ভাই, তো আমার এক আত্মীয়, আমার একটা জন্মদিন, মানে আমাকে আশ্চর্য করে দেওয়ার জন্য, আমি সাধারণত এই কাজগুলো করি না, তো সে তার আমার জন্মদিনটা সে উদযাপন করলো তার বাসায় বেশ ঘটা করে। তো সেখানে বিএনপির অনেককে দাওয়াত দিল, তার মধ্যে খসরু ভাই ছিলেন। মানে খসরু ভাইকে বলা হয়েছে যে আমার জন্মদিন, তো তারা সবাই চলে আসছে। আলতাফ চৌধুরী সাহেব আসছেন, নিতাই রায় চৌধুরী আসছেন, আরও অনেক মানে রথী মহারথীরা এসেছেন। আমিও সেখানে, আমাকে দাওয়াত দিয়েছে যে এরকম বাসায় কয়েকজন মেহমান আছে, আপনিও আসবেন। তো আমি গিয়ে দেখি যে আমারই জন্মদিন উপলক্ষে গানের আয়োজন, আমারই জন্মদিন উপলক্ষে বিশাল আয়োজন, বিরাট কেটে, এবং সেখানে বিএনপির সব শীর্ষ নেতারা সেখানে উপস্থিত। তো এটা 2021 বা 22 সনের ওই সময়টির ঘটনা। আমি সেখানে গিয়ে দেখলাম যে খসরু ভাই খুব দুর্বল এবং রোগাক্রান্ত হয়ে পড়েছেন। আমি একটু ঠাট্টা করে বললাম, জোক করে বললাম যে খসরু ভাই আপনি তো অনেক স্লিম হয়ে গেছেন, দেখতে অনেক সুন্দর লাগছে। তো তিনি মানে খুব অসহায়ভাবে আমার ঘাড়ে হাত রাখলেন এবং বললেন যে রনি, থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড থ্যাঙ্কস শেখ হাসিনা, যে প্রেশারে রেখেছে, মানে যে ওজন আমি কোনোদিন কমাতে পারতাম না, আমাকে সেই অবস্থায় নিয়ে গেছে। তো এই ছিল শেখ হাসিনার শাসন। তো এখন সেই শেখ হাসিনার বজ্রকঠিন শাসন, সেই শাসন এই এনসিপির তরুণ, একজনের নাম হয়ে গেছে মংলা মাসুদ, আর একজনের নাম হয়ে গেছে সান্ডা বাবা, কফিলের পোলা, আর একজনের নাম হয়েছে হাঁস, ওয়েস্টার্নের হাঁস, মানে এগুলো বিকৃত হয়ে গেছে নামগুলো, ওয়েস্টার্নের হাঁস। আর একজনের নাম হয়ে গেছে জমিদার পুত্র, এরকম নানা কারণে এই তরুণদের হাতে শেখ হাসিনার পতন হবে। আর এই তরুণরা সেনাবাহিনীকে গালাগাল করবে, রাষ্ট্র চালাবে, মন্ত্রী হবে, তারপর মানে মব তৈরি করবে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থেকে শুরু করে আপিলেট ডিভিশনের বিচারপতিদেরকে তাড়িয়ে দেবে, সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চ গঠন করে দেবে, সুপ্রিম কোর্টে গিয়ে মব করবে। এটা যদি 2024 সনের জুলাই মাসে বলা হতো, আপনারা কি বলতেন বলেন তো? গালি দেওয়ার ভাষা খুঁজে পেতেন না, বাট দ্যাট হ্যাপেন্ড। এখন তখন যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোর সাথে গত 2 বছরের ঘটনা আর আজকে আমি যে প্রসঙ্গটি বলছি এটা মিলাম। ওটা যদি উট হয়, শেখ হাসিনার পতন, এনসিপি নেতৃবৃন্দ যারা আছেন তাদের ক্ষমতা গ্রহণ, ডক্টর মোহাম্মদ ইউনূসের রাষ্ট্র ক্ষমতা আরোহণ, তারেক জিয়ার দেশে ফেরা, এগুলোকে যদি আপনি একটা উট হিসেবে বা একটা হিমালয় হিসেবে আপনি যদি তুলনা করেন, সেই অর্থে শেখ হাসিনার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বন্ধুত্ব হওয়া, তাদের মধ্যে সমঝোতা হওয়া, কৌশল বিনিময় করা এবং আগামীতে রাজনীতির মেরুকরণে এই দুজন পরস্পরের সাথে হাত মেলাবে বিএনপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে। এটা বললাম যে সেটা যদি উট হয়, এটা খরগোশ এত ছোট,
আগের যে ঘটনাগুলো বললাম সেটা যদি হিমালয় হয় তাহলে এটা বাংলাদেশে কেউ ক্রাডান, এটা হতে পারে। এটা কেন হতে পারে, কিভাবে হতে পারে, সেটা বহু কথা বলা যাবে। কিন্তু বাস্তবতা হলো যে যখন রাজনীতিতে কমিটমেন্ট রক্ষা করা হয় না, রাজনীতিতে যাকে বলা হয় অতি অভিনয়, ওভার অ্যাক্টিং হয়, তখন সেখানে অসম্ভব রকম কতগুলো ঘটনা ঘটতে থাকে। আপনি যদি কাউকে অপমান করেন, বিশেষ করে কখনো জ্ঞানী এবং গুণী ব্যক্তিকে অপমান করেন, সে আপনার সাথে কখনো ঝগড়া করবে না, মারামারি করবে না, সে এমন কিছু করবে যেটি আপনার মসনদকে তছনছ করে দেবে। আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন ভারতবর্ষের সবচেয়ে বড় সম্রাটের নাম ছিল ধনানন্দ, নন্দ বংশের ধনানন্দ। চন্দ্রগুপ্ত মৌর্য যে মৌর্য ডাইনেস্টি প্রতিষ্ঠা করেছিলেন, সেই চন্দ্রগুপ্ত মৌর্যের যে বন্ধু চাণক্য, সেই ধনানন্দের অফিসে একজন পণ্ডিত হিসেবে ছিলেন, এই যে স্পিচ রাইটার। এখন যেমন প্রধানমন্ত্রীর সাথে স্পিচ রাইটার হিসেবে যারা আছেন কিংবা জাহিদ আছেন, এদের পর্যায়ে ধরেন একজন পণ্ডিত ছিলেন চাণক্য। যে কোনো কারণে বিক্ষুব্ধ হয়ে একদিন ধনানন্দের সঙ্গে খারাপ ব্যবহার করলেন। ধনানন্দ প্রাসাদ থেকে বের হয়ে এলেন, বের হয়ে এসে তার অবৈধ সন্তান, জারস সন্তান, কিন্তু ধনানন্দের রক্তের ধারক, তার কাছে চলে গেলেন। সে তখন বালক, সে হয়তো কোনো পতিতালয়ে বা কোনো বাইজি মহলে বা অন্য কোথাও সেখানে ছিল, ইতিহাস পাওয়া যায় না। তাকে আনলেন, নিজের হাতে তাকে গড়লেন, তাকে একজন চন্দ্রগুপ্ত মৌর্য বানালেন, শিক্ষিত বানালেন এবং তাকে দিয়ে তার পিতাকে হত্যা করালেন। সেই চন্দ্রগুপ্ত মৌর্য, তার ছেলে বিন্দুসার, বিন্দুসার ছেলে অশোক। বা মৌর্য ডাইনেস্টি 51 লাখ বর্গ কিলোমিটার ভারতবর্ষের এটা ইউনাইটেড অ্যান্ড ইউনিফাইড যাকে বলা হয় ভূগোল রচনা করেছিলেন সেই মৌর্য ডাইনেস্টি। এই হলো বুদ্ধিমান লোকদের সাথে ঝগড়া করার পরিণতি আর বুদ্ধিমান লোকের প্রতিশোধ। কাজে এখন যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনায় আপনার আমার মতো মানুষের যদি আপনি অপমান করেন, সেটার পরিণতি একরকম। কিন্তু জ্ঞানী, বুদ্ধিমান, গুণী, পণ্ডিত ব্যক্তি যারা এই রাষ্ট্রে আছেন, যাদের হাতে কলম আছে, মাথায় মাথা ভরা বুদ্ধি আছে, তারা ধীরে 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 এমন কিছু করবেন, জাস্ট একটা কবিতা রচনা করবেন, জাস্ট একটা ছোট্ট নাটক তৈরি করবেন, একটা গ্রাফিতি আঁকবেন, একটা কার্টুন আঁকবেন, এতে দেখবেন যে আর একটা বিপ্লব হয়ে গেছে। কোথা থেকে কিভাবে করেছে আপনি জানতেও পারবেন না। ঠিক সেই বিপ্লবের পেছনে যে এই যে দুজন মানুষ যাদের কথা বললাম, তাদের যদি পারস্পরিক একটা টেলিফোনে হাই হ্যালো থাকে, অনেক কিছু হওয়া সম্ভব। এটা অ্যাবসলিউটলি আমি যা কিছু বললাম এর মধ্যে কোনো বাস্তবতা নেই, শুধুমাত্র ইতিহাসের আলোকে একটি কল্পনার একটা গল্প আপনাদেরকে শোনালাম। যদি আগামীতে এরকম কিছু ঘটে আমাকে ধন্যবাদ দেবেন, আর না ঘটলে মনে করবেন আপনাদের এই সময়টাতে কল্পনার জগতে কিছুটা হলে আমি একটা ধাক্কা দিতে পেরেছি, এটাই আপনাদের প্রাপ্তি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।